নমস্কার। দেখো, পরিমিতির যে সিরিজটা আমরা শুরু করেছিলাম তাতে আমাদের এর আগের পার্টে আমরা আয়তক্ষেত্র 5টা পার্টে করেছি। আজকে আমরা বর্গক্ষেত্র শুরু করছি। ঠিক আছে, 3টা বা 4টা পার্টে এর আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো দেখো, বর্গক্ষেত্র করার আগে বর্গক্ষেত্র সম্পর্কে আমরা কিছু জিনিস আমরা জানবো। দেখো, আয়তক্ষেত্রের মতোই বর্গক্ষেত্র হচ্ছে 4টা বাহু এবং এখানে 4টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। ঠিক আছে, এরপর বর্গক্ষেত্রে এখানে হচ্ছে 4টা বাহু 4টা এবং কর্ণ হচ্ছে দুটো। এই যে এ এবং সি, এসি একটা কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। ঠিক আছে, এর 4টায় যে কোণ দেখছো এটা হচ্ছে প্রত্যেকটা 90 ডিগ্রি করে, অর্থাৎ সমকোণ, এক সমকোণ করে। আচ্ছা, এরপর বর্গক্ষেত্রে আমরা কি করব, এই আয়তক্ষেত্রে যেরকম আমরা সূত্রগুলো দেখেছিলাম সেই সূত্রগুলো কিছু দেখব। ঠিক আছে, বর্গক্ষেত্র আর কিছুই নয়, এটা একটা আয়তক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে অসমান, এখানে দৈর্ঘ্যপ্রস্থ সমান, 4টা বাহুই সমান। আমরা ধরে নিচ্ছি এর প্রত্যেকটা বাহু হচ্ছে এ, যেহেতু সমান তাহলে ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এ একক। তো আমরা প্রথমে এর আমরা কি জানবো, প্রত্যেকটা বাহু যদি এ হয় প্রথমে আমরা জানবো পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র বলতে পরিসীমা সমান কি হয়, পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল, অর্থাৎ 1 2 3 4, 4টা বাহু অর্থাৎ 4a। আচ্ছা, ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত এ, প্রস্থ এ, দুটো এ, তাহলে এ হবে কি এ স্কোয়ার, এ ইন্টু এ মানে এ স্কোয়ার। ঠিক আছে, পরিসীমা গেল। এরপর কি আছে, পরিসীমা গেল, ক্ষেত্রফল গেল। এরপর আমরা জানবো এর কর্ণের দৈর্ঘ্য। এর কর্ণের দৈর্ঘ্য, দেখো সেখানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি দিয়েছিলাম, √a² প্লাস বি স্কোয়ার বের করেছিলাম। এখানেও বের করা যাবে। এখানে দেখো আমি প্রথমে সূত্র দিয়েছি, সূত্র হচ্ছে a√2। a√2 কী করে এলো? দেখো, যে কোনো আমরা একটা কর্ণ নিয়ে কাজ করি। ধরো এটা একটা কর্ণ, এই এইটা, এখানে হচ্ছে এসি কর্ণ, এই বর্গক্ষেত্রের এসি হচ্ছে কর্ণ। লক্ষ্য করো, এটা যদি আমরা ধরি তাহলে দৈর্ঘ্য স্কোয়ার, ওই পিথাগোরাসের একটা উপপাদ্য ছিল, দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে এ, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ, তাই না? এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা অতিভুজ ধরবো। ঠিক আছে, তো লম্ব হচ্ছে কত এ, ভূমি হচ্ছে কত এ, তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা হচ্ছে এসি, এসি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের 2a স্কোয়ার, আমরা এদিকে এসি স্কোয়ারটা লিখছি, সমান কত হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এসি সমান √2a স্কোয়ার। এখান থেকে আসবে √2, দুটো এ আছে তাহলে একটা এ আসবে, অর্থাৎ a√2। ঠিক আছে, আমাদের শুধু এটা দেখানোর জন্য করলাম, এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এইটা সূত্রটা, a√2, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। ঠিক আছে, এবার আমরা একে একে অঙ্কে আসবো। দেখো, প্রথম অঙ্ক বলেছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। ঠিক আছে, সূত্রগুলো খাতায় নোট ডাউন করবে, মুছে দিচ্ছি। একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে তার পরিসীমা কত? কিছু বেসিক অঙ্ক আছে, আমরা করব, একটু একটু পার্থক্য আছে, সেগুলো পরপর আমরা করতে থাকবো। কি বলেছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8, তাহলে এ সমান 8 মিটার, সেন্টিমিটার যাই বলুক। তারপর বলছে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি 4a, তাহলে 4 × 8, এগুলো মুখে মুখে হবে। প্রথম করছো ধরে ধরে করবে, 8 × 4 = 32। এরপর আমরা করবো 2-এর। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 64 মিটার হলে তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত? আগেরটা ছিল বাহুর দৈর্ঘ্য পরিসীমা বের করছিলাম, এটা পরিসীমা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পরিসীমা দেওয়া আছে কত? 64। আমরা পরিসীমার সূত্র কি জানি, যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে পরিসীমা হচ্ছে 4a, 4a সমান দেওয়া আছে কত? 64 দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এর দৈর্ঘ্য লাগবে, তাহলে এখানেই কাটাকাটি করবো, 4 16 64, তাহলে এ সমান কত বেরোলো? 16। ঠিক আছে, এরপর করবো আমরা 3-এর দাগে। বলছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। একটু স্পিডে করছি কারণ এগুলো সহজ অঙ্ক আছে। ঠিক আছে, পরপর আমরা অঙ্কগুলো, যদি কোনো অসুবিধা হয় তাহলে রিপিট করে দেখবো, অসুবিধা হবে না। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে একটা বাহু মানে কি, এ সমান দেওয়া আছে কত? 4। ক্ষেত্রফল মানে আমরা কি শিখলাম একটু সূত্র, ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 4a স্কোয়ার, কত হবে? 4 স্কোয়ার 16। ঠিক আছে, এরপর আমরা করব নেক্সট 4-এর দাগ। দেখো, এটা মোটামুটি সুবীর দাস পুরো কভার করা আছে, সুবীর দাস, চঞ্চল ঘোষ। ঠিক আছে, এটা পুরো কভার করা আছে, করতে পারো অঙ্কগুলো পরপর। এরপর আমরা করব 4। বলছে একটি বর্গক্ষেত্রের আগেরটা সেম, আগেরটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 64, অর্থাৎ এ স্কোয়ার, ক্ষেত্রফল আমরা জানি এ স্কোয়ার, এটা দেওয়া আছে কত? 64। তাহলে আমাদের বের করতে হবে বাহুর দৈর্ঘ্য। তাহলে এ সমান কি হবে?
√64 অর্থাৎ 8। ঠিক আছে, 8 স্কোয়ার হচ্ছে 64, 8 5-এর। বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 80 মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 4a, এটা সমান কত দেওয়া আছে? 80। তোমাকে কি চেয়েছে? ক্ষেত্রফল কত? তাহলে আমাদের ক্ষেত্রফল জানি আমরা, কি সূত্র হচ্ছে a স্কোয়ার। তাহলে আমাদের আগে কি এর মানটা লাগবে, এর মান বের করার জন্য এখান থেকে এর মান কি হবে? 4 20 80, তাহলে a সমান 20, ক্ষেত্রফল হচ্ছে 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার মানে কত? 400। স্কোয়ার কিউবগুলো ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 400। 5 গেল। এরপর আমরা করব 6। 6 দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে 169, তাহলে তার পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল কত? 169। ক্ষেত্রফল সূত্র কি? যেটা দেওয়া আছে সেটা সূত্রটাকে লিখি। সূত্র হচ্ছে 169 a স্কোয়ার সমান, তাহলে a সমান কত হবে? √169। √169 মানে কত হবে? 13। 13 স্কোয়ার হচ্ছে 169। তাহলে কোশ্চেন কি চেয়েছে? পরিসীমা কত? পরিসীমার সূত্র কি? 4a, তাহলে 4 × 13, অ্যান্সার হচ্ছে 52। 13 × 52, অ্যান্সার হচ্ছে 52। এটা কত গেল? 6। ঠিক আছে, এরপর আমরা কত করব? 7। দেখো এগুলো সহজ হয়ে আছে এবং ডিরেক্ট সূত্র ইউজ করেই হয়ে যাচ্ছে। বলছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 5। তাহলে a সমান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। যদি হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, দেখো আমরা কর্ণের দৈর্ঘ্যের একটু আগে সূত্র শিখলাম না, a√2, এটা সূত্র। তাহলে এর মান কত? 5, √2 আছে, √2, তাহলে অ্যান্সার হচ্ছে 5√2। ঠিক আছে, একদম ডিরেক্ট সূত্র বসালেই অ্যান্সার হবে 7। এরপর আমরা আসবো 8-এর দাগে। 8 দাগে কি বলেছে? বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 25√2 হলে তাহলে বাহুর দৈর্ঘ্য কত? আগেরটা বাহুর দৈর্ঘ্য ছিল, কর্ণ বের করছিলাম, এটা কর্ণ আছে, বাহুর দৈর্ঘ্য বের করবো। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 25√2। আমরা কর্ণের সূত্র কি জানি? a√2। এইটা সমান কত দেওয়া আছে কোশ্চেনে? 25√2। শর্ট আনসারে এটা সমান এটা। তাহলে দেখো √2 আমরা কাটতে পারি, তাহলে এর মান কত বেরালো? 25। কোশ্চেনে কি চেয়েছে? এর মানটাই চেয়েছে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য চেয়েছে। বাহুর দৈর্ঘ্য কত? 25। সূত্র মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এরপর আমরা করবো 9। একটি বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16√2, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত? দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলছে কত? 16√2, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2 আমরা জানি। এইটা কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে কত? 16√2। যেটা আমরা a√2 জানি ওইটা দেওয়া আছে 16√2। দেখো √2 কেটে দাও, তাহলে a সমান কত? 16। কোশ্চেনে কী চেয়েছে? তাহলে পরিসীমা কত? তাহলে পরিসীমার সূত্র কি? 4a, 4 × 16, 16 4 64, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা করব 10। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 4, তাহলে ক্ষেত্রফল কত? কর্ণ বলতে a√2, এইটা কত দেওয়া আছে? 4, a√2 দেওয়া আছে কত? 4, তাহলে ক্ষেত্রফল কত? দেখো তাহলে a সমান কত বেরাচ্ছে? 4/√2, 4/√2 বেরাচ্ছে তো। এরপর আমাদের কোশ্চেন কী হচ্ছে? ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল মানে কি? a স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার মানে 4/√2, তার স্কোয়ার করে দাও, তাহলে 4 স্কোয়ার কত? 16। √2 দুবার গুণ হলে কত হয়? 2। এগুলো আমরা পরে শিখবো। √2 কে দুবার, এই যে এইভাবে √2 × √2। ঠিক আছে, √2 ভিতরে যে 2 × 2, তাহলে কত হলো? এই জোড় থেকে একটা বেরিয়ে আসে, অর্থাৎ 2 হয়। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 2 × 8 = 16, অ্যান্সার হবে 8। এটা গেল 10। নেক্সট আমরা করব 11 দাগ। 11টা কী বলেছে দেখো? 11 বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে? 625 বর্গমিটার, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ক্ষেত্রফল বলছে কত? 625। ক্ষেত্রফল মানে কি? a স্কোয়ার। a স্কোয়ার কত বলা আছে? 625। তাহলে a সমান কত হবে? √625। আমরা জানি 25 স্কোয়ার হচ্ছে 625, তাহলে এর মান হচ্ছে 25। কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কি? a√2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 25√2। ঠিক আছে, নেক্সট 12। একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24√2 কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা সূত্র জানি কি? পরিসীমা যেটা জানি সেটা লিখে ফেলতে হবে। তাহলে কত হচ্ছে? 24√2। তাহলে আমাদের কী চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য a√2, তাহলে এর মানটা ফার্স্ট লাগবে। তাহলে 4 × 6 = 24, তাহলে এর মান বেরালো 6√2।
আমাদের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি a√2, এটা কর্ণের দৈর্ঘ্য, তাহলে এর মান কত বেরালো 6√2। আবার এখানে একটা √2 আছে অলরেডি, এর মানটা 6√2 ইন্টু √2, √2 গুণ করলে 2 মানে 6 ইন্টু 2 কত হচ্ছে 12। ঠিক আছে, নেক্সট আমরা করব 13 দাগ। 13 কি বলেছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি 4a, ঠিক আছে, এবং কর্ণের অনুপাত, কর্ণের সূত্র কি a√2, যা বলা আছে ওটা লিখে ফেললাম, এবং এর অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো a কেটে গেল প্রথমেই, তাহলে 4√2, 4 না 4:√2। দেখো এবার এটাকে আমরা কি করব, এটাকে অ্যান্সার দিকে তাকাও, অ্যান্সার কি আছে 4√2 নেই, এটাকে আমরা কি করবো দেখো বোথ সাইড √2 দিয়ে গুণ করে দেবো, দিলে অ্যান্সারটা চলে আসবে। বোথ সাইড √2 দিয়ে গুণ করব, বোথ সাইড দেখো এদিকেও √2 করলাম, এদিকেও √2 করেছি। ঠিক আছে, তাহলে এদিকে হলো 4√2, এদিকে দেখো 2 চলে এলো। ঠিক আছে, √2 গুণ করলে 2, তাহলে কাটাকাটি করো 2 2 4, তাহলে কত এলো 2√2:1। ঠিক আছে, এটা একটা ভালো অঙ্ক আছে, এটা পরীক্ষা এটা কমন আসে অনেকবার, দেখবে ভালো করে। নেক্সট 14 কি বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তাহলে পরিসীমা সাংখ্যমান কত। প্রথম বলেছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি a√2, এটার সঙ্গে ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ক্ষেত্রফল মানে কি a²। তাহলে দেখো ওর এদিকে a² আছে, এদিকে a আছে, তাহলে এদিকে একটা a কেটে যাবে, তাহলে হয়ে যাবে √2 সমান a। এদিকে দুটো a আছে, একটা a বোথ সাইড কেটে গেল, তাহলে a সমান √2। এটা এলো আলটিমেট a সমান √2, সাজিয়ে দিলে a সমান √2। নেক্সট বলেছে তাহলে পরিসীমা সাংখ্যমান কত, তাহলে পরিসীমা সূত্র কি 4a, তাহলে অ্যান্সার হচ্ছে 4√2, অ্যান্সার হচ্ছে 4√2। ঠিক আছে, নেক্সট আমরা করব 15 দাগ। 15 কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহু অপর বর্গক্ষেত্রের কর্ণের সমান, তাহলে বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত। তো এখানে বলছে একটি বর্গক্ষেত্রের বাহু অপর বর্গক্ষেত্র, দুটো বর্গক্ষেত্রের কথা বলা আছে, এখানে দুটো বর্গক্ষেত্রের কথা বলা আছে, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। বলছে যে একটি বর্গক্ষেত্রের বাহু অর্থাৎ এইটা অপর বর্গক্ষেত্রের কর্ণের সমান, তাহলে এর কর্ণের আমরা কি জানি, কর্ণের সূত্র a√2 আমরা জানি, তাহলে এর কর্ণ হচ্ছে এর বাহুর সমান, তাহলে কর্ণ যদি a√2 হয় এর বাহু হবে কি a√2। এটা যদি এর কর্ণ যদি a√2 হয় তাহলে এর বাহু হচ্ছে a√2, এটাই বলা আছে। আবার এর যদি কর্ণ a√2 হয় তার মানে বাহু a হবে, এটা আমরা জানি, বাহু a হলে তবেই তো কর্ণ a√2, তাই না। তো আমাদের এখানে বলা আছে যে বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হচ্ছে আমরা ক্ষেত্রফল সূত্র কি জানি বাহু স্কোয়ার, তাহলে এর বাহু হচ্ছে a√2², এর বাহু হচ্ছে a², তাহলে a² ইন্টু √2 কী হবে 2, এটা a²ই আছে, এটা কেটে দাও, তাহলে উত্তর হবে 2:1। আরেকবার বলে দিচ্ছি, বলছে একটি বর্গক্ষেত্রের বাহু দুটো বর্গক্ষেত্রের কথা বলা আছে, একটি বর্গক্ষেত্রের বাহু অর্থাৎ এইটা এর এই বর্গক্ষেত্রের কর্ণের সমান, এর কর্ণ কী হবে a√2। ঠিক আছে, এর কর্ণ কী হয়, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি a√2, তাহলে এর যে কর্ণ a√2 সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলে এর বাহু কত a√2 গেল। এবার এর বাহু কি হবে a, কারণ কি আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি a হয় তবেই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। তাহলে এর ক্ষেত্রফলের অনুপাত কী হবে, তাহলে এর ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a√2² বাহু স্কোয়ার, এটা হচ্ছে এর বাহু a√2, তাহলে বাহু স্কোয়ার, এর বাহু হচ্ছে a, তাহলে a², এটাকে ক্যালকুলেশন করলে অনুপাত মানে উত্তর হচ্ছে 2:1:1। ঠিক আছে, নেক্সট আমরা করব, এটা 15 ছিল, আমরা করব 16 কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত সেমি। খুব সুন্দর অঙ্ক আছে, বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144, আচ্ছা ক্ষেত্রফল যদি 144 হয় তাহলে বাহু কী হবে √144। ঠিক আছে, বাহু আমরা বের করব, বর্গমূল করলে আমাদের বাহু বেরায়, তাহলে কত হচ্ছে 12। আচ্ছা বাহু হচ্ছে কত 12। ঠিক আছে, এরপর বলেছে এর কর্ণকে বাহু ধরে, আচ্ছা এর কর্ণের দৈর্ঘ্য, এটা বাহু যদি 12 হয় তাহলে কর্ণ কি হবে,
কর্ণ আমি এইখানে লিখছি, কর্ণ হবে 12√2, কারণ কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হচ্ছে a√2, কর্ণের সূত্র a√2। তাহলে এর মান কত? 12 বেরিয়েছে, তাহলে 12√2, তাহলে কর্ণ হচ্ছে 12√2। বলছে এর কর্ণকে বাহু ধরে, মানে এর এই যে কর্ণটা, এটাকে একটা বাহু ভাববো, দিয়ে তারপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। আচ্ছা, এইটা যদি আর একটা বাহু হয়, তাহলে আমি এখানেই একটা কি বর্গক্ষেত্র আঁকতে পারি। এরকম সে বর্গক্ষেত্রটা, চিত্রটা এইভাবে আসতে পারে, এটা একটা বাহু বলেছে, ব্যাস। তাহলে এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত যে বর্গক্ষেত্র, অর্থাৎ এইটা যদি বাহু ধরি, এইটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এর পরিসীমা বের করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 12√2 হয়, পরিসীমা কি হয়? পরিসীমা সূত্র কি জানি আমরা? 4 ইন্টু বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য কি আছে? 12√2, 12√2 অর্থাৎ 12 × 48, 48√2। বা এটা ভাবো যে 12√2, তাহলে এটাও 12√2, এটাও 12√2, এটাও 12√2, তার যোগ করলে কত হচ্ছে? 48√2। হয় তুমি 4টা বাহু যোগ করতে পারো, অথবা 4 ইন্টু বাহু করবো। আমরা কি করেছি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 12√2 হয়ে গেল 48√2, ঠিক আছে। 16। নেক্সট আমরা করব 17 দাগ। 17 কি বলেছে দেখি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য 4 গুণ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 4 গুণ। 4 গুণ মানে কি? 1 ছিল, 4 গুণ মানে 4 হয়েছে, ঠিক আছে। দুটো বর্গক্ষেত্র এখানে বলা আছে নিশ্চয়ই, এই যে বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ। বা যদি একটা বর্গক্ষেত্রও বলে, দুটো ছাড়ো একটাও যদি বলে, বলছে একটা বাহু ধরো, এর বাহু ছিল প্রথমে 1 বা x ছিল, এটাকে বাড়িয়ে কত হয়েছে? এই যে বলছে বাহু দৈর্ঘ্য 4 গুণ হলো, মানে কি? পরটা যদি একটা বর্গক্ষেত্র আঁকি এখানে একটু বড়, তাহলে এটা হচ্ছে কত? 4x। এটা কত হচ্ছে? বাহুর দৈর্ঘ্য 4x, অর্থাৎ অনুপাত হচ্ছে 1:4। তাহলে এর ক্ষেত্রফল কত গুণ হবে? আমরা জানি ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য থাকলে ক্ষেত্রফল কি করতে হয়? বাহু স্কোয়ার, তার মানে 1:16, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1:4, মানে যেটা 4 গুণ মানে কি 1:4। তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, 1 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে 116। এবার কি এখানে কোশ্চেনটা পড়বো, বলেছে ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে 16 গুণ, ছিল 1 হলো 16, তাহলে এর কত গুণ? 16 গুণ হলো, তাহলে অ্যান্সার হচ্ছে এ, অপশান এতে আছে 16 গুণ, ঠিক আছে। 18টা দেখো, একটু ডিফারেন্স আছে। বলছে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ করলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য 3 গুণ অর্থাৎ 1:3, বাহুর দৈর্ঘ্যটা 1:3। বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফল কি হবে? এটা আমরা জানি, ক্ষেত্রফল হচ্ছে 1 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে কত হবে আলটিমেট? 1:9, 1:9। বলছে তাহলে কত, আগেরটা বলেছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে এটা 16 গুণ। দেখো 1কে 16 দিয়ে গুণ করলে 16 হচ্ছে, তাহলে 16 গুণ, 1-এর 16 গুণ হচ্ছে 16, ঠিক আছে। আগেরটা, এটা বলেছে কত গুণ বৃদ্ধি পাবে, শুধু বলেছে বৃদ্ধি পাবে কত গুণ। তাহলে 1 ছিল না হয়েছে, বেড়েছে কত? 8 বেড়েছে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 8 গুণ বৃদ্ধি পেয়েছে। কত? এটা বলছে কত গুণ হবে, এটা বলেছে কত গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, অপশান বি 8 গুণ। নেক্সট দেখো আমরা করব 19টা। বলছে দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 4:9, তাহলে বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বাহুর অনুপাত কত আছে? দুটো বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কত? 4:9। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ক্ষেত্রফলের অনুপাত হবে, আমরা জানি বাহু স্কোয়ার করলেই ক্ষেত্রফল পাবো, আগেরটা গুণ দিয়ে ছিল 16:9, এটাই আনসার। মুখোমুখি এগুলো হবে, প্রথমে একটু লিখে লিখে করছি, এগুলো মুখোমুখি আসবে। নেক্সট করবো আমরা 20টা। দেখো বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:4, পরিসীমার অনুপাত দেওয়া আছে কত? 3:4, অর্থাৎ একটা যদি 3 হয় আর একটা হচ্ছে 4। বলছে তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? উত্তর চেয়েছে
ক্ষেত্রফলের অনুপাত কী হবে। আচ্ছা, এইখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে। সূত্র বলতে একটা লিখে দিচ্ছি, এটা মনে রাখলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এখানে লিখতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এটা একটু সবাই নোট ডাউন করবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান পরিসীমার অনুপাত, এটা এক লাইনে লিখলে সুবিধা, জায়গা হয়নি বলে লিখছি নিচে, সমান কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। এইটা মনে রাখলে আমরা সহজে অনেকগুলো অঙ্ক করতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান পরিসীমার অনুপাত, আর সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এখানে যেটাই পরিসীমা সেটাই বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হয়, বাহু আছে ক্ষেত্রফল, তাহলে আমরা কী করি, বাহু স্কোয়ার করি। তাহলে আমরা এটাকে পরিসীমার অনুপাত দেওয়া আছে 3:4, তার মানে আমরা বুঝবো যে বাহুর দৈর্ঘ্যের অনুপাতও সেটাই 3:4। তাহলে ক্ষেত্রফল কী হবে, শুধুমাত্র কী করব, স্কোয়ার করে দেব। এইটা মনে রাখতে হবে সূত্রটা, ঠিক আছে। নেক্সট আমরা করব 21। বলছে দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দেওয়া আছে 9:2। তাহলে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে, 9:2। তাহলে আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত যেটা সেটাই বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হবে, ক্ষেত্রফলের অনুপাত কী হবে, একই হবে, কারণ এটাই তো আমরা বাহু ধরছি। 981, 2 4, 81:4, ঠিক আছে। নেক্সট আমরা করব 22। এটা খাতায় লিখে রাখবে সুন্দর করে, তাহলে অঙ্কগুলো আর করতে গিয়ে প্রবলেম পড়তে হবে না। 22 কি বলছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ, ঠিক আছে। ওই আগেরটার মতো, আগেরটা অনুপাতে ছিল, এটা ভাষায় লেখা আছে কর্ণের অনুপাত, আচ্ছা মানে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে। এটা কত দেওয়া আছে, কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ, অর্থাৎ অনুপাত রয়েছে 2:1, ঠিক আছে। তাহলে আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য যেটা অনুপাত সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এখানে যে ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কী হবে, এটা যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কী হবে, বাহু স্কোয়ার, 4:1। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা করব 22 গেল, 23 করব। 23 কি বলছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 16:9। তাহলে এটা দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত কত আছে, 16:9, 16:9 দেওয়া আছে। তাহলে বাহুর অনুপাত কী হবে, আমরা জানি যে কী হবে, বাহু কীভাবে বের করি, বাহুর অনুপাত হচ্ছে আমরা ক্ষেত্রফল থেকে বাহু বের করি, বর্গমূল করি, তাই তো। আর বাহু থেকে ক্ষেত্রফল বের করলে কী করি, স্কোয়ার করি, মানে তোমার বর্গ করি, ঠিক আছে। আচ্ছা 16, এটা হচ্ছে √9, 4:3, 4 4 16, 3 3 9, 4:3, ঠিক আছে। এটা হচ্ছে 23। নেক্সট আমরা করব 24। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে পরিসীমার অনুপাত, যেগুলো আগে ঠিক করছিলাম, মানে দেওয়া ছিল বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করছিলাম, দেওয়া ছিল পরিসীমার দৈর্ঘ্য আমরা বের করছিলাম ক্ষেত্রফল, দেওয়া ছিল কর্ণের দৈর্ঘ্য আমরা বের করছিলাম ক্ষেত্রফল। এখানে ঠিক রিভার্সগুলো, ক্ষেত্রফল দেওয়া আছে, প্রথমটা আমরা বাহু বের করলাম, পরেরটা পরিসীমা বের করবো, তারপরটা হচ্ছে কর্ণ বের করবো। তো এই যে বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16, লিখছি না, হ্যাঁ 16:1, মানে এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। তোমাকে আমাদের বের করতে হবে যে তার পরিসীমার অনুপাত। তাহলে যেটাই পরিসীমার অনুপাত সেটাই কি বাহুর দৈর্ঘ্যের অনুপাত, তাই না। তাহলে আমরা কি করব, শুধুমাত্র বর্গমূল করব 16, তাহলে অ্যান্সার হবে 4:1, 4:1।
1। ঠিক আছে, নেক্সট আমরা করব 25। 25 আছে যে বাহুর ক্ষেত্রফলের অনুপাত ওই একই রকম, এটা ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, অঙ্কটা পড়ে দেখবে, এটা ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, তো বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কী আছে, এই একই, আগেরটা বললাম যে এটা পরিসীমা ছিল, এরপর কর্ণ, একই জিনিস। কর্ণ মানে কি, কর্ণের দৈর্ঘ্যের অনুপাত মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এটাও কি করব, √ওভার করব, অ্যান্সার হবে 3:2। আচ্ছা, 26 এখানে করছি। আচ্ছা, 26 বলছে যে দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দেওয়া আছে, পরিসীমার অনুপাত। আচ্ছা, কর্ণের অনুপাত কত আছে, কর্ণের অনুপাত দেওয়া আছে, দেখো এগুলো মুখে মুখে হবে, শুধুমাত্র সূত্রটা জানো কিনা ওটা জানার জন্য অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 2:3। কর্ণের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে পরিসীমার অনুপাত কী হবে, দেখো যেটাই কর্ণের অনুপাত সেটাই পরিসীমার অনুপাত, তার মানে কী হবে, পরিসীমার অনুপাত হবে 2:3। কারণ যেটাই বাহুর দৈর্ঘ্যের অনুপাত, মানে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান পরিসীমার অনুপাত সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এটা যদি কর্ণ যদি 2:3 হয়, পরিসীমা কত হবে, 2:3ই হবে। ঠিক আছে, নেক্সট আমরা করব 27। 27-এ কী বলেছে দেখো, বলছে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো বাহু বলছে বাহুর দৈর্ঘ্যটা কত বৃদ্ধি পেয়েছে, 20%। 20% মানে কি, 1/5। তাহলে 5 ছিল, হয়েছে 6। আমরা জানি, আমরা এর আগে শিখেছি যে বাহুর দৈর্ঘ্যের যেটা অনুপাত, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্যের অনুপাত সেটাই পরিসীমার অনুপাত, সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এটা বাহু যদি এটা হয়, তাহলে পরিসীমা কি হবে, এটা পরিসীমা বলেছে না, পরিসীমা কত বৃদ্ধি হবে, তাহলে পরিসীমা কী হবে, পরিসীমা এটাও 5:6 হবে। বাহু যদি 5:6 হয়, পরিসীমাও 5:6। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, 1। তাহলে 1/5 × 100, তাহলে 5 × 20 = 100, তাহলে 20% বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য করবে, এইটা দিয়ে বলে দিচ্ছি, পরেরগুলোতে সেমভাবে আমরা করব। এবার অনেকের মনে হতে পারে যে বাহু যত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বাহুর দৈর্ঘ্যটা, পরিসীমা কেন, বাহুর যে অনুপাতটা যত হচ্ছে বাহুর দৈর্ঘ্যের অনুপাত, সেটাই কেন পরিসীমার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে। লক্ষ্য করো, যদি আমি বাহুটাকে আমি ধরি, এটা আরেকভাবে দেখাচ্ছি, যদি ধরি 5x, তাহলে আরেকটা হচ্ছে 6x হলো, তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা হচ্ছে কত, তাহলে আমরা পরিসীমা জানি কি, 4 × বাহু, তাহলে 4 × 5x, এটাও কি হবে 4 × 6x, 4 গুণিতক বাহুই হচ্ছে পরিসীমা। লক্ষ্য করো, এই 4 4 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট দেখো তো 5x 6xই দাঁড়াচ্ছে, অর্থাৎ 5:6। বুঝতে পেরেছো, দুদিকে যেহেতু 4 দিয়ে গুণ হচ্ছে, সেই জন্য আমাদের যেটাই বাহুর দৈর্ঘ্যের অনুপাত সেটাই পরিসীমার দৈর্ঘ্যের অনুপাত, আবার সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কারণ কর্ণের দৈর্ঘ্য সমান, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, কর্ণের দৈর্ঘ্য যদি থাকে এখান থেকে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের অনুপাতটাও দেখো, কর্ণের দৈর্ঘ্য কি, a√2, এ মানে কি বাহু হচ্ছে, তাহলে কি 5x √2 = 6x x√2। ঠিক আছে, a√2 না, তাহলে √2 কেটে গেলে দেখো আলটিমেট দাঁড়াচ্ছে x কেটে যাবে, তাহলে 5:6 দাঁড়াচ্ছে। বুঝতে পারছো, এই জন্য হচ্ছে যেটাই বাহুর দৈর্ঘ্যের অনুপাত সেটাই পরিসীমার অনুপাত, সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে, তো আমরা যখন করব, আমরা এইভাবে করব, এটা না করে আরেকটা সূত্রের মতো লিখে দিচ্ছি, এটা একটু করে নাও, ওটা লিখে রাখো। বর্গক্ষেত্রের সূত্রটা হচ্ছে, লেখো বর্গক্ষেত্রের পরিসীমা যত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, বর্গক্ষেত্রের পরিসীমা যত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, বাহুর দৈর্ঘ্য ততটাই বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা লিখে রাখবে। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা যত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, বাহুর দৈর্ঘ্য তত শতাংশই বৃদ্ধি বা হ্রাস পাবে। আবার উল্টোটাও হবে, যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যতটা বৃদ্ধি বা হ্রাস পাবে,
ঠিক ততটাই বাহুর এটা যেটা দৈর্ঘ্য আছে সেটা তখন কি পরিসীমা, এখানে হচ্ছে দৈর্ঘ্য, এখানে হচ্ছে পরিসীমা, উল্টো হলেও সেম হবে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমাদের করার দরকারই ছিল না। 27-এরটা মুখোমুখি দেখলে আমরা পারতাম। এই যে বলেছে 27-এ যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 20% বৃদ্ধি পায়, পরিসীমাও 20% বৃদ্ধি পাবে। ঠিক আছে, নেক্সট আমরা করব 28। 28 এটা করছি না, কারণ আমি লিখে দিচ্ছি অলরেডি, এটা জানলেই হলো। বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 30% হ্রাস পায় তাহলে পরিসীমা কত শতাংশ হ্রাস পাবে। তাহলে একই রকম, যদি তোমার বাহু হচ্ছে 30% হ্রাস পায় তাহলে পরিসীমাও 30%ই হ্রাস পাবে। করে দেখবে সেম। দেখো 30% হ্রাস মানে কি 3-এর 10, তাহলে ছিল হচ্ছে 10, হলো কত 7। তাহলে বাহু যদি 10/7 হয় তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা কত হ্রাস পাবে। তাহলে পরিসীমা এটা কত হবে 10 আর 7 আমরা জেনে বলবো সেম। তাহলে কমলো কত 3, তাহলে 3/10 × 100, 30% হ্রাস মাইনাস আছে। ঠিক আছে, তাহলে করার দরকার আছে কি, আমরা এখান থেকে সরাসরি করবো, মুখে মুখে করে নিব, ওগুলো কষারই দরকার নেই। 28 বললাম। এরপর আমরা করব 29। বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি 5% বৃদ্ধি পায় তাহলে বাহু কত পরিমাণ বৃদ্ধি পাবে। দেখো 29-এরটা এটাও করছি না, এটা সরাসরি বলা আছে ওই সূত্র থেকে। ঠিক আছে, বলছে পরিসীমা, আগেরটা ছিল বাহু বৃদ্ধি পাচ্ছে পরিসীমা কত বৃদ্ধি পাবে, এটা বলছে পরিসীমা 5% বৃদ্ধি পাচ্ছে বাহু কত বৃদ্ধি পাবে, একই জিনিস। তাহলে পরিসীমা যদি 5% বৃদ্ধি হয় তাহলে বাহুও 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, নেক্সট আছে 30। বর্গক্ষেত্রের পরিসীমা, এটা আগেরটা বৃদ্ধি বলছিল, হ্রাস বলেছে, যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি 8% হ্রাস পায় তাহলে প্রতিটা বাহু কত পার্সেন্ট হ্রাস পাবে। তাহলে 30-এরটা হচ্ছে 8% যদি হ্রাস পায় তাহলে অবশ্যই পরিসীমাও 8% হ্রাস পাবে। ঠিক আছে, এরপর আসবো আমরা 31। 31-এরটা দেখো, দেখো বলছে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু যদি 25% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 25%। 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/4। তাহলে 1 ছিল, সরি 4 ছিল, বৃদ্ধি পেয়ে কত হয়েছে 5। 4 ছিল, বৃদ্ধি পেয়ে কত হয়েছে 5। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হবে, আমরা জানি যে ক্ষেত্রফল শুধু বাহু স্কোয়ার করলেই ক্ষেত্রফল বেরিয়ে যায়, তাই না। তাহলে 4 স্কোয়ার = 5 স্কোয়ার। তাহলে কত হয়েছে আলটিমেট, 4 4 16, 5 5 25। কত বৃদ্ধি পেয়েছে, 16 9 25, 9 বৃদ্ধি পেয়েছে। ছিল 16 ক্ষেত্রফল, বর্তমানে হয়েছে 25, তাহলে 9 বৃদ্ধি পেয়েছে, তাই না। তাহলে 9 বাই প্রাথমিক ছিল 16 × 100, কাটাকাটি করি, 4 4 16, 4 25 100, 225/4, 4 5 20, 4 6 24, 4 2 8, 4 5 20, মানে 56.25 হচ্ছে অ্যান্সার। অপশান ডিতে আছে 56.25। ঠিক আছে, অথবা এটাকে যদি কখনো বাহু এরকম দেওয়া থাকে যে বাহু কত পার্সেন্ট বৃদ্ধি হ্রাস পেয়েছে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কী করবো, একটা সূত্র আমাদের আছে, a + b + ab/100, এটা দিয়েও সরাসরি করা যেতে পারে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 25%। তাহলে বাহু এটা 25 বর্গক্ষেত্রের সমান সবগুলো বাহু, তাই তো। তাহলে 25 25, আচ্ছা ab মানে 25 × 25 গুণ করলে হবে 625/100। তাহলে 50 + 6.25 ভাগ করলে 56.25। দেখো এরপর আমরা করব 32। 32 বলছে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 20% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। তাহলে দেখো আমরা একটু আগে যেটা লিখেছি যে, আচ্ছা ক্ষেত্রফল বলেছে, তাহলে প্রতিটি বাহু কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে, 20%। 20% মানে কত, 1/5। ঠিক আছে, তাহলে বাহু 5 ছিল, কমে হয়েছে 4। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হচ্ছে 5 স্কোয়ার 4 স্কোয়ার। তাহলে যেটা ছিল হচ্ছে 25, সেটা হয়ে গেল কত, 4 4 16, 5 5 25, 4 4 16, কত কমলো, -9, 9 কমেছে। তাহলে 9 বাই প্রাথমিক ছিল 25 × 100%, তাহলে 25 4 100, তাহলে হ্রাস পেয়েছে 36%। 36%। ঠিক আছে,
এটাকে সেই আগে যেটা বললাম ওইভাবে করতে পারো, যে 20% হ্রাস বলেছে, তাহলে 20% হ্রাস, আবার একটা বাহু সেটা হচ্ছে 20% হ্রাস পেয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, এ বি মানে 20 20 400 বাই 100, তাহলে দেখো -40 প্লাস 4, তাহলে দাঁড়াচ্ছে -36%। ঠিক আছে, এরপর আমরা করব 33। 33তে কি বলেছে, বর্গক্ষেত্রের পরিসীমা যদি 30% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে বলেছে পরিসীমা, তাহলে লিখে ফেলি প্রথমে পরিসীমা 30% বৃদ্ধি। 30% মানে কত, 10 ছিল 13 হয়েছে, 30% মানে 3-এর 10, তাহলে 10 ছিল 13 হয়েছে। আমরা জানি, আমরা এর আগে শিখেছি যে যদি পরিসীমার যে অনুপাত হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার যেটা অনুপাত সেটা হচ্ছে বাহুর অনুপাত, মানে বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, সেই অনুপাতটা হবে 10:13 হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য, এবার বাহু যদি থাকে আমরা ক্ষেত্রফলের আগে একটু আগে বের করলাম, এর আগের অঙ্কেই বের করলাম যে বাহু থাকলে ক্ষেত্রফল আমরা কী করি, শুধুমাত্র স্কোয়ার করে দিলাম। অর্থাৎ পরিসীমা দেওয়া থাকলে আমরা যখন ক্ষেত্রফল বের করবো সরাসরি করতে হবে, শুধু বোঝানোর জন্য মাঝে একটা বাহুর দৈর্ঘ্যটা লিখলাম। তাহলে 10 10 100, 13 13 169, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, 69 বৃদ্ধি পাচ্ছে। অ্যাকচুয়ালি 169 বৃদ্ধি পাওয়া মানে 69% বৃদ্ধি পেয়েছে, 100-র উপর কাউন্ট হচ্ছে। তাও দেখিয়ে দিচ্ছি, 69 বাই প্রাথমিক ছিল 100 ইন্টু 100%, কত হলো 69%। ঠিক আছে, অথবা সেই একই রকম পরিসীমা 30% বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল কত, তাহলে পরিসীমা 30% মানে যে 30%, আবার 30, এটা হচ্ছে কত 900, 30 30 900 বাই 100, তাহলে কত হলো 60 আর 9, এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে 69%। ঠিক আছে, নেক্সট বলেছে নেক্সট হচ্ছে 34। এটা বলছে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 30% হ্রাস পায়, আগেরটা বৃদ্ধি পেয়েছিল আর হ্রাস বলেছে, তাহলে 30% মানে 3-এর 10, 10 ছিল হয়েছে 7, তাহলে পরিসীমা যদি 10 7 হয় বাহুর দৈর্ঘ্য কত হবে, 10 আর 7, তাহলে ক্ষেত্রফল কত হবে, স্কোয়ার করব, 100 7 7 49, ওকে 100 আর 49, কত হ্রাস পেয়েছে 51, তাই না 51, তাহলে 100-তে 51 মানে কি 51% হ্রাস পেয়েছে। আর যদি করো তাহলে কী হবে 51/100 ইন্টু 100, হ্রাস বলে মাইনাস দিয়েছি কেটে গেল, তাহলে -51%, অর্থাৎ 51% হ্রাস পেয়েছে। ঠিক আছে, এখানে এভাবেও করতে পারো, 30 আবার 30 হ্রাস পেয়েছে, মাইনাসের প্লাস 900/100, 0 0 কেটে দাও, এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে 60 প্লাস 9, দাঁড়াচ্ছে 51%। ঠিক আছে, নেক্সট আমরা করব 35। সরি, দেখো 35 কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে বাহু কত বৃদ্ধি পাবে। দেখো এই অঙ্ক দুটো, এটা মানে 35 36 একটু ভালো করে লক্ষ্য করবে। তাহলে ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক রিভার্সটা বলেছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে 20%, অর্থাৎ 100 ছিল 120 হয়েছে। এটা আমরা 1/5 20% মানে 1/5 করতে পারতাম, মানে 5 ছিল 6 হয়েছে, অনুপাতে যদি বলো 5 ছিল 6 হয়েছে, করলে সমস্যা হবে। ঠিক আছে, এখান থেকে বের করতে একটু প্রবলেম হবে। সেজন্য আমরা যখন ক্ষেত্রফল থাকবে আমাদের বের করতে বলবে বাহু, তখন আমরা এইভাবে লিখলাম, মানে লিখবো 100 ছিল 120, তাহলে বলছে তাহলে বাহু কত পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বাহু যদি আমরা বের করি, এখান থেকে কী বের করি, বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদের বর্গমূল করতে হয়, মানে এইভাবে করব 120। ঠিক আছে, তো লক্ষ্য করো এখানে একটু ভালো করে, এখানে একটু কাছাকাছি মানটা আসবে, সেটা অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে ধরতে হবে। 10, এটা তো 10 হলো, কোনো সমস্যা নেই, 10 স্কোয়ার হচ্ছে 100, এটা হচ্ছে 120। লক্ষ্য করো 120টার কাছাকাছি এমন একটা সংখ্যা যার বর্গমূল করা যাবে,
121, তাহলে 121 যদি এখানে থাকতো সেই হিসাবে আমি ধরছি 11, 11-র কাছাকাছি, 11 ঠিক নয়, 11-র কাছাকাছি। কিন্তু লক্ষ্য করো তো 121 হলো 11 হলো, তার মানে এটা 11 চেয়ে একটু কম আছে তুলনামূলক, তাই না? এটা তো 11 হবে না, 11 চেয়ে একটু কম, যেহেতু এখানে 121 থাকবে তবেই 11 হতো, 121 তো নেই, 120 আছে, একটু কম আছে, তাহলে হিসাব মতো এটাও একটু কম হবে। তো আমরা ধরছি, আমরা সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে এটা 11 ধরলাম। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। 1/10 × 100, তাহলে কত হচ্ছে? 10%। উত্তর 10% হওয়ার কথা, কিন্তু 10% তো হবে না, যেহেতু এটা আমরা 1 হবে না, 1-এর চেয়ে একটু কম আছে, মানে এই যে 1টা আমরা নিয়েছি, এখানে যেহেতু পুরোপুরি 11 হবে না, একটু কম হবে, সেই জন্য আমরা 1 হবে না, একটু কম হবে, তাহলে 10%-এর চেয়ে একটু কম যেটা, সেটাই হচ্ছে অ্যান্সার। কত হবে? 9.54, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাকে আরেকভাবেও করা যেতে পারে, যেটা হচ্ছে তোমাকে এটা এইভাবে ছাড়ার উপায় নেই। আর একটা দিক হচ্ছে যেটা হচ্ছে অপশান টেস্ট করে করা যেতে পারে। দেখো আমরা সবগুলোকে রাউন্ড ফিগার অপশান ভাবছি, যেরকম প্রথমটা আছে 10.23, আমি 10 ভাবছি, অপশানটাকে 10 ভাবছি, দিয়ে আমরা ক্ষেত্রফল আছে সেই, যদি বাহু যদি আমি ধরি 10, যেহেতু অ্যান্সারটা আমি ধরছি তার মানে বাহু ধরছি, বাহুটা যদি 10 ধরি, তাহলে ক্ষেত্রফল আমরা কী করছিলাম? আমরা এই সূত্র দিয়ে করছিলাম না একটু আগে, এই সূত্রে মানটা বসিয়ে দেখছি। ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন করে দেখছি। আমি ধরছি প্রথমটা 10, লক্ষ্য করো আমাদের আছে কত? 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি যদি প্রথমেই 10 ধরে নিই, তাহলে 10, এটা 10, এটা 100, 100/100 আসছে কত? 21%। অ্যাকচুয়ালি 21% না, আরও বেশি হবে, কারণ 10.23 আছে, আমি সেটা ধরে নিই সুবিধার্থে আমরা ধরছি। তাহলে এটা তো 21 নেই, এটা 20% হবে, ক্ষেত্রফলটা 20% বৃদ্ধি বলেছে, হলো প্রথমটা হবে না। পরেরটা যদি আমি 7% ধরি, 7.3 যাচ্ছে, আমি ধরছি 7, তাহলে 7 49/100, 7 14, আর এটা কত হচ্ছে? 0.4 নেই, 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0.49, মানে 14.49, একটু বেশি হবে কারণ এটা 0.35 আছে। ঠিক আছে, কিন্তু এটা তো 20 হচ্ছে না, আমাদের লাগবে কত? ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে? 20% বৃদ্ধি হয়েছে। তাহলে এই দুটো 10 দিয়ে হলো না, 7 দিয়ে হলো না। আচ্ছা, পরেরটা অ্যান্সার হচ্ছে 9.54টা অ্যান্সার, আমি সেটা ধরছি না, পরেরটা ধরছি, মানে 8.25 আছে, আমি 8 ধরছি। তাহলে 8 64/100, তাহলে কত দাঁড়াচ্ছে? 8 8 16, 16.64 দাঁড়াচ্ছে। দেখো 0.25 জন্য তো আর এটা 20 হয়ে যাবে না, এত বেড়ে যাবে না। এরপরটা আছে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 9.54, তাহলে 9 ধরছি, এটাও 9 ধরছি, 9 9 81/100, 9 9 18, তাহলে 18.81, কারণ এটা 0.81 হবে, 18.8, এইটাকে একটু বাড়ালে এটা 20 হবে। ঠিক আছে, ভালো হয় এই দিক দিয়ে করতে পারলে, এটা সরাসরি এটা অপশান দিয়ে তাহলে মুখে মুখে করতে হবে, যে 10 10 20 আছে, তাহলে 20-র বেশি হচ্ছে, এটা 7 7 14 কমে যাচ্ছে, এটা 8 8 16, মোটামুটি এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। এটা 9 9 18, কাছাকাছি 20%, যেহেতু মানটা সেভাবে দেওয়া আছে, এটা 20%-এর কাছাকাছি হবে। ঠিক আছে, আর নতুবা এভাবে করতে হবে। এটা হলো 35। এরপর আমরা করব 36। 36টা স্যার বলছে 36 হচ্ছে হ্রাস পেয়েছে, এটা বৃদ্ধি বলেছিল, 36 হচ্ছে হ্রাস পেয়েছে। কত বলেছে 36-এরটা? বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পাচ্ছে। তাহলে যেটা ছিল 100 সেটা কমেছে কত? 80, 20% হ্রাস বলেছে। তাহলে বাহু কত হবে? 180, এটাকে আমরা কী করব? বর্গমূল করতে হবে, আমাদের বাহু বের করতে হলে বর্গমূল করতে হবে। এটা তো 10 চলে এলো, কিন্তু সেই আগের মতো দেখো 80 আছে, তার কাছাকাছি কিছু 81 আমি জানি, 81 হলে কত হচ্ছে? 9, কিন্তু পুরোপুরি 9 কি হবে? 9-এর চেয়ে একটু কম হবে, একটু ভালো করে বুঝে দেখতে হবে, 9-এর চেয়ে একটু কম হবে, এগুলো একটু অ্যাপ্রক্সিমেশন ধরে করতে হবে, এছাড়া উপায় নেই। তো 9-এর চেয়ে যদি একটু কম হয়, তাহলে আমাদের কী করতে বলছে? বাহু কত % হ্রাস পাবে। তাহলে লক্ষ্য করো কত হচ্ছে, আমি ধরে নিচ্ছি 1, বোঝার সুবিধার্থে, তাহলে 1/10 × 100, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 10%। দেখো 10% হচ্ছে হ্রাস পাওয়ার কথা, কিন্তু এখানে 10 হবে না, অ্যান্সারটা কী হবে? একটু বেশি হবে। কেন? লক্ষ্য করো এটা কিন্তু পুরোপুরি 9 হবে না, পুরোপুরি 9 হবে না, আর একটু কম হবে, কারণ পুরোপুরি 9 হলে এখানে 81 হতে হতো, 81 তো নেই, কম আছে, তার মানে এটাও একটু পয়েন্টে কম হবে। তাহলে আমি যদি এটাকে ধরে নিচ্ছি যে 1.1 তো আর হবে না, 1.12 সামথিং কিছু একটা, তাহলে 1 ধরে আমি 2 ধরছি, আমি ধরে নিচ্ছি 1.2, তাহলে 1.2 ধরলেও 10-এর চেয়ে একটু বেশি হচ্ছে, মানে আমি বলতে যে এটা 1.2টা মেন ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে এখানে 1-এর চেয়ে একটু বেশি হবে,
এখানে 8 পয়েন্ট কিছু একটা হতো, তাহলে একের চেয়ে মানে আমাদের ক্যালকুলেশন সুবিধাতে 9 ধরেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরোপুরি 9 হবে না, একটু কম হবে। তাহলে সেখানে আমাদের দেখো 1 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 1 পয়েন্ট যদি সামথিং আসে তাহলে এটাও ঠিক 10-এর চেয়ে একটু বেশি হবে। তাহলে সেই হিসাবে আমাদের অ্যান্সারটা আমরা কত হবে, আমাদের অ্যান্সারটা আমাদের অ্যান্সার হবে 10-এর চেয়ে একটু বেশি, কিন্তু আবার 11 হবে না, ঠিক আছে। 10-এর চেয়ে একটু বেশি দেখো 10.56 আছে, ঠিক আছে। 10 হবে না, 10-এর চেয়ে একটু বেশি, তাহলে হচ্ছে কত 10.56, এই যে অপশানটা আছে, অর্থাৎ অপশান ডি 10.56, ঠিক আছে। এটাও সেই আগের মতো অপশান ধরে করতে পারো, প্রথমে রাউন্ড ফিগারে 9 ভাববে, পরেরটাকে 12, তারপরে 11, তারপর 10, ঠিক আছে। তো আমরা প্রথম বর্গক্ষেত্রের প্রথম পার্টে 1 থেকে 36 করলাম, আমাদের পরবর্তী পার্টে বাকি যেগুলো আছে আমরা করতে থাকবো, ঠিক আছে। ততক্ষণ এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তারপর আমরা পরের পার্টে আসবো, ঠিক আছে।